ভারতের নির্বাচন বেশ কয়েকদিন ধরেই আলোচনার বিষয়। মোদি আসছে কি আসছেন না, শেষ পর্যন্ত রেজাল্ট যা হয়েছে দেখা যাচ্ছে যে মোদি আসছেন, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না নিয়ে জোট সরকার গঠন হবে। এই যে মোদির এই ফলাফল এবং কংগ্রেসের যে অগ্রসর, এটা নিয়ে আপনার প্রাথমিক পর্যালোচনা শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় বিভিন্ন প্রজ্ঞাপনে কিংবা নামের তালিকা যখন তৈরি করা হয়, সব জায়গা থেকে বলা হয় যে নিচে লিখে দেওয়া থাকে যে জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়। এখন জ্যেষ্ঠ সাংবাদিক একেবারে সব শেষে বসে আছেন এদিক দিকে, অতএব শুরু করলাম আমি, আমাকে দিয়ে শুরু করলাম। আচ্ছা, জ্যেষ্ঠতার ক্রমানুসারে, জ্যেষ্ঠতার ক্রমানুসারে, জ্যেষ্ঠজনের আমি শেষে রেখেছি এই কারণে জ্ঞানী লোকরা আগে দিচ্ছেন, যে এই যে যারা একটু অপেক্ষাকৃত বয়সের জুনিয়র, তারা কি বলেন তাদের উপর তার বক্তব্য দেওয়ার সাথে সুযোগ থাকে। সেটাই তো, উনি আগে মুরব্বী মর্যাদা আগে বলে ফেলে, তা আপনারা কি বলবেন? না না না, আপনি জ্ঞানী লোকরা আগে দিচ্ছেন, ঠিক আছে বলেন প্লিজ। বয়স হলে জ্ঞানী হয় না। এখন আপনার অনুষ্ঠানের নাম দেশ ভাবনা, কিন্তু দেশের সাথে তো বিদেশ থাকে। কারণ এই আমরা এককভাবে গ্লোবাল ভিলেজ, দেশ ভাবনা করতে হলে বিদেশের ভাবনা, প্রতিবেশের ভাবনা আসবেই। এবং আপনি ঠিক বলেছেন যে আজকে সব জায়গায় আলোচনার একটা বিষয়বস্তু যে ভারতের লোকসভা নির্বাচন, অর্থাৎ ভারতের নিম্নকক্ষের যে সংসদের যে আলোচনা, সেই ভোট নিয়ে আলোচনা। আপনি দেখবেন ভারতের দৈনিক পত্রিকাগুলোতে, সে যত বড়ই দৈনিক পত্রিকা হোক না কেন, সেই বাংলায় আনন্দবাজার হোক, বর্তমান হোক, আর ইংরেজি টাইমস অফ ইন্ডিয়া হোক, বিশেষ করে বাংলা পত্রিকাগুলোতে আপনি দেখবেন 2 পাতা 3 পাতা জুড়ে, বিশেষ করে রোববারের দিন আপনি দেখবেন যে জ্যোতিষীদের বিভিন্ন বাণী আসে, এবং জ্যোতিষশাস্ত্র খুব চর্চা এখনো পর্যন্ত হচ্ছে। হঠাৎ করে আমি 2 মাস আগে এক জ্যোতিষীর বক্তব্য আসলো যে নরেন্দ্র মোদী এবার প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা নিশ্চিত, কিন্তু 2028 সালে যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হবে। এখন 24-এ যদি নির্বাচন হয়, 5 বছর পর হবে 29 হওয়ার কথা। তিনি যোগী আদিত্যনাথের কথা বলছেন। আজকে যে ফলাফল এ পর্যন্ত যা বেরিয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি, ভারতের গণমাধ্যম, আমাদের গণমাধ্যম সব মিলে, তা সেখানে মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, একটা ভাবনা। দ্বিতীয়টি যে ওই জ্যোতিষীর বাণী আমার মাথার মধ্যে ঢুকে গেল, কারণ এই জ্যোতিষী আগে অনেক বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য কিন্তু হুবহু নাকি মিলে গিয়েছিল। তা সেখানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে যাদের নিয়ে নরেন্দ্র মোদী সরকার গঠন করবেন, তেলেগু দেশম পার্টি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউর নীতিশ কুমার, এই জোট দলগুলো নিয়ে যদি করেন, দুটি দল নিয়ে, তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু সরকারের ভিতরে আবার নানান রকমের সংকট তৈরি হতে পারে। কারণ এদের দুজনের ইতিহাস আছে, যখন তখন বেরিয়ে যাওয়া এবং যখন তখন জোট ত্যাগ করা। এই যে আমরা যেটাকে বলি ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সেও কিন্তু এই নেতারা কিন্তু ছিলেন। হঠাৎ করে আবার তারা চলে গেছেন অন্যদিকে। এই সব মিলে ভারতের নির্বাচনে যে ফলাফল এ পর্যন্ত এসেছে, এটা বলা খুব মুশকিল। 1 আর 2 হচ্ছে এত বড় একটি দেশ, এত ভোটার, সেখানে নানান ধরনের সমীকরণ কাজ করে। এই নির্বাচনও দেখেছেন আপনি, অধীর চৌধুরী যিনি কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি, তার আসনে টলটলামেলা অবস্থা। 55টি আসন লাগে বিরোধী দলের আসনে বসতে গেলে ভারতে। পরপর 2টি নির্বাচনে, বিশেষ করে 2014-তে কংগ্রেস পেয়েছিল 44টি আসন, 2019-এ পেয়েছিল 52টি আসন। এবার 100-র কাছাকাছি আসন কংগ্রেস এককভাবেই পাচ্ছে। অতএব একটা শক্তিশালী বিরোধী দলের অবস্থান কংগ্রেস ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছে। কখন কি ঘটে এরকম একটি পরিস্থিতি, মানে জোট সরকার হলে বা জোট সরকারে, বিশেষ করে যেখানে আপনি নাইডু বাবু এবং নীতিশ কুমারের কথা বলছেন, সেখানে সংকট একটা থেকেই যায়, আপনি ব্যাখ্যা করছেন। মানে জোট থাকলে জট বাঁধার সম্ভাবনা থাকে।